এটা তোর সাইজের ডাব রে। হ্যাঁ, এ তোর সাইজের ডাব। এই পাশটা দেখো, এ কি অদ্ভুত। বাবা, কিন্তু আনারস এবং চায়ের দেখা। অনেকক্ষণ পরে নিজেকে দেখাচ্ছি, মানে আমি ক্যামেরাতে সচরাচর আসতে চাইছিলাম না। যা আমার চুলের, যা আমার মুখের, যা আমার অবস্থা, সেটা আমি নিজেই কল্পনা করতে পারছি না। চুল কিন্তু কোনো মতেই ঠিক করা যাচ্ছে না। এখন এই মুহূর্তে সিকিমে এন্ট্রি করে গেছি, আর মাত্র 36 কিলোমিটার বাকি মাঙ্গান যেতে। আর ওয়েদার কন্ডিশন হচ্ছে এইটা, মনে হয় নর্থ সিকিম যেতে দেবে না। মুখের কথা এতক্ষণ বলছিল যে যাওয়া বন্ধ, এখন পাথর দিয়ে রাস্তা বন্ধ করে দিল। যা কি করে যাবি, যা। সুপ্রভাত, সুপ্রভাত সবাইকে। এই মুহূর্তে রায়গঞ্জ থেকে ঘড়ি কাটায় 6:12, আর আজকে আমরা স্টার্ট করলাম জার্নি। সকালে প্রচণ্ড কুয়াশা ছিল, গাড়ির মোটামুটি মিটার ফিটার দেখে বোঝাই যাচ্ছে। আমি কোল্ড স্টার্ট দিয়ে নিয়েছি, হাওয়া চেক করা হয়ে গেছে। অ্যান্ড হ্যাঁ, ওই যে ওই পাশটা দেখানো যাবে, হাওয়া চেক করা হয়ে গেছে অ্যান্ড সমস্ত কিছুই প্রপার ডান। সো ভগবানের নাম নিয়ে আজকের শুরুটা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সকাল সকাল বেরিয়ে পড়লাম। আজকের জার্নি রয়েছে অনেকটা, 290 প্রায় 300 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে সব মিলিয়ে, যদি না রাস্তা ভুল করি তো। আর যদি রাস্তা ভুল করি তাহলে তো হয়েই গেল। এখানে রায়গঞ্জে কিন্তু, রায়গঞ্জ নয়, মালদার কিছুটা পার করার পরেই, মালদার কিছুটা পার করার পরেই কিন্তু যে একটা মুখের যে কাটিং, ফেস যে কাটিং, সেটা কিন্তু ফেস কাটিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে একটু হলেও পাহাড়ি পাহাড়ি ছাপ, যেটা আমরা পাহাড়ে গেলে পাহাড়ের মানুষগুলো একটু আমাদের থেকে তো একটু আলাদা দেখতে হয়। মানে সবাই সুন্দর, আমি ওটা বিষয়ে বলছি না, বাট দেখতে তো একটু আলাদা হয়। তো সেই পাহাড়ি যে ছাপটা, সেটা কিন্তু শুরু হয়ে যায়। তো রায়গঞ্জে আমিও দেখলাম যে বেশ কিছু নয়, অনেকটাই মানুষের মুখের ছাপ একটু পাহাড়ি পাহাড়ি গড়ন নিয়ে নিয়েছে। তো এরপর আমাদেরকে সোজা উঠতে হবে হাইওয়েতে, অ্যান্ড হাইওয়ের পরে সিঙ্গেল লাইন আছে। তো আমরা চেষ্টা করবো এখন না দাঁড়ানোর, একদমই দাঁড়ানোর চেষ্টাই নেই। চেষ্টা আছে অ্যাটলিস্ট 100 কিলোমিটার ওয়ান টাইম করার পরে ব্রেকফাস্ট করব, তারপরে 190 পড়ে থাকবে, দেন আবার একটা 100 ট্রাই করবো, দেন 90-তে শেষ। তো যদি না রাস্তা ভুল করি, আমি তো একই কথাই বলছি। ওয়েদার খুব সুন্দর রয়েছে, কুয়াশা আমাদের জন্য, মানে রাইড করার জন্য পারফেক্ট। শুধু হয়তো কুয়াশার জন্য একটু প্রবলেম হতে পারে ভিশনের, বাট আদারওয়াইজ কিন্তু রাইড করার জন্য একদম দুর্দান্ত হয়ে আছে। সকাল সকাল ওঠা হয় না, আমি আজ উঠেছি 4:30-এ। আমি গেছি ওয়াশরুম, দেন ফ্রেশ হয়ে রিয়াকে উঠিয়ে কফি বানিয়ে দিয়েছি, অ্যান্ড জলও দিয়েছি। জল কফি খেয়েছে, খাওয়ার পরে তিনি বাথরুমে গেছেন ফ্রেশ হয়ে। আসলে এখানে ওঠার কথা মেয়েদের ফার্স্ট, কিন্তু ছেলেরা কেন আগে, এটার পিছনে একটা লজিক আছে। লজিকটা হচ্ছে, রিয়ার আমার মধ্যে একটা কন্ডিশন আছে, যতদিন তুমি বাড়িতে থাকবে ততদিন পর্যন্ত তোমার সমস্ত কিছু গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বাট যেই বাড়ির বাইরে বেরিয়ে যাব, অমনি কিন্তু গুছিয়ে দেওয়ার পর্বটা কিন্তু তোমার। না আমি ব্যাগ থেকে কিছু বার করব, না আমি ব্যাগে কিছু ভরবো, না আমি গোটাবো, না আমি ভাঁজ করব।
অতএব এই যে কন্ডিশনটা হয়ে আছে, যার জন্য আমাকে সকাল সকাল উঠতে হয়। ওঠার পরে সমস্ত কিছু যে ব্যাগগুলো ওপেন করা হয়েছিল সেগুলোকে রিওপেন করে, মানে আবার রিপ্যাক করে লাগেজ স্যাডেলে বেঁধে এই সমস্ত দায়িত্বগুলো পড়ে আমার। তাই সকাল সকাল উঠতে হয়, সমস্ত কিছু মনে করে ভরতে হয়, এবং কোনটা কোথায় ছিল সেটাকেও ভরতে হয়। রাইডিংয়ে এলে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্যাকিং অ্যান্ড ওপেন করার পরে ঠিক আছে, বাট রিপ্যাকিং করাটা কিন্তু সত্যি কিন্তু একটা চ্যালেঞ্জ। কারণ তুমি যেটা বাড়ি থেকে প্যাক করে নিয়ে এসেছিলে সেটা হোলবোল হয়ে গেলেই কিন্তু কেলো। কারণ কি ব্যাগ যেটা থাকে সেটা টাইট থাকে একদম, হোলবোল হয়ে গেলে ওই ব্যাগটা কিন্তু ওই অ্যাজ ইট ইজ কন্ডিশনে আর যাবে না। তো লেটস এনজয় করতে থাকো আনন্দ আমাদের সাথে 108.6 পাওয়ার ন্যাপ, তোমাদের পছন্দের চ্যানেল, যেখানে তোমরা আমাদেরকে দেখে উপলব্ধি করতে পারো কিছু কিছু মানুষের ইচ্ছের, মানে ইচ্ছে কি বলবো, ইচ্ছে বাড়িয়ে দিতে পারি ফর রাইডিং। মানে যারা প্ল্যান করছো, যারা ভাবছো যে যেতে পারবো কি পারবো না, কি হবে এত দূর রাস্তা, কিচ্ছু চাপের নয়। জাস্ট নিজের সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়ো, দেখবে সমস্তটা একদম ওকে হয়ে যাবে। নো চাপ, কোথাও কোনো আটকাবে না, কোথাও কিছু প্রবলেমস হবে না, সব ঠিক হয়ে যাবে। বাট একটাই কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে কখনোই চিন্তা করবে না যে আমি একদিনে সব কিছু করে ফেলবো, একদিনে পৌঁছে যাবো, একদিনে সব করে ফেলবো। কেউ যদি বউকে নিয়ে এসে থাকো, সে যদি মনে করো যে আমি আমার বউকে দেখাবো যে আমি বিরাট কিছু, হ্যাঁ চলো তোমাকে একবারে নিয়ে চলে যাচ্ছি, না সেটা ঠিক নয়। কেন ঠিক নয় আমি সেটাও বলে দিই। কারণ যদি তুমি তোমার বউকে নিয়ে বেরো, মেয়েদের কিন্তু অনেক রকম কন্ডিশনস রয়েছে, ঠিক আছে, যেটা ছেলেদের মধ্যে নেই। সেরকম কন্ডিশনের মধ্যে দিয়ে যদি যায় তাহলে সেটা একটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, যেমন আমি ফেস করলাম এই রাইডে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে শরীর খারাপ, চুল বড় থাকলে চুল বাঁধা, তারপরে ধরে রাখো ওভার রাইড করলে, প্রচুর রাইড করলে রাত্রে গিয়ে কোমরে পেন, হাতে পেন, পায়ে পেন, পরের দিনের রাইডটা ম্যাচাকার। যখন মুড খেঁচিয়ে থাকবে তখন তোমার সাথেও ভালোভাবে কথা বলবে না, তোমার রাইডটাও ভালো যাবে না। যে কারণে এসেছিলে আনন্দ করতে, সেটাও হয়তো করা হবে না। কারণ কি যার সাথে যাচ্ছ, যেই পার্টনারের সাথে যাচ্ছ, তার সাথেই যদি ক্যাজরা বাঁধিয়ে বসো তাহলে আর কী আনন্দ, কোথাও আনন্দ নেই। পাহাড়ে উপলব্ধি কিন্তু চোখ বন্ধ করে নিজে করা যায়, সমস্ত আনন্দটা পাওয়া যায়, মন ভরে যায়, কিন্তু কাউকে এক্সপ্রেসও করতে হয়, বলতে হয় আহা কি সুন্দর লাগছে বলতো পাহাড়টা, তাই না? তো এই যে বলার মতোও একটা মানুষ থাকা দরকার। তো যেই মানুষটাকে নিয়ে যাচ্ছ, যে মানুষটার সাথে রাইড করছো, তার সাথে যদি ক্যাজরা করে বসো তাহলে সেই আনন্দটা কিন্তু কোথাও গিয়ে একটু কমে যাবে। তা हम आ गए चिट्टी में आ गए हैं, हम लोग आ गए चिट्टी में। अभी ये ओवर ब्रिज क्रॉस करके इधर से इधर तो চলো। বাই দ্য ওয়ে, ইন বিটুইন আমি একটা খবর দিয়ে রাখি, আমার গাড়ির যে পাম্পের ভ্যালভ আছে, ভালভ যেটা থেকে হাওয়া ভরতে হয়, সেই ভালভটা হয়ে গেছে খারাপ। তো একটু করে হাওয়া বের হচ্ছে। আমি মাঝ রাস্তায় বা রাস্তায় কোথাও যদি টায়ার রিপেয়ারের জায়গা পেয়ে থাকি তাহলে কিন্তু ওটা রিপেয়ার করতে হবে। আর পেট্রোল এই মুহূর্তে ফুল ট্যাঙ্ক দেখাচ্ছে। আমি কালকে ওই জিও থেকে এই অবধি এসেছি, ফুল ট্যাঙ্ক থাকার কথা নয়, বাট এই জাস্ট শেষ হবে এরকম একটা মুহূর্ত চলছে। টেম্পারেচার 26 অ্যান্ড ওয়েলকাম টু NH12। সবাইকে অনেক স্বাগত জানাই। এখন টেম্পারেচার 26 আর আমরা যাচ্ছি NH12 দিয়ে। এই হচ্ছে মর্নিং। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আরও একবার সুপ্রভাত। যারা ঘুমোচ্ছ, ঘুম থেকে উঠে যদি ব্লগ দেখছো, তাদের জন্য এই সুন্দর অ্যাটমসফিয়ারটা গিফট করলাম আমাদের তরফ থেকে তোমাদেরকে।
শুরু হয়ে গেল কিন্তু আনারস এবং চায়ের দেখা। গেলবার যে সময় গিয়েছিলাম প্রচুর আনারস উঠেছিল এবং এই আনারস আমরা খেতে খেতে গিয়েছিলাম। এখন কিন্তু চায়ের দেখা আমরা পেয়ে গেছি। অতএব শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি। অল্প অল্প চা শুরু হয়ে গেছে। ফ্যান্টাস্টিক ওয়েদার। টাইম এখন 8:14। অলমোস্ট 100 কিলোমিটার ওপরে চালিয়ে ফেলেছি সকাল থেকে। আর কিছু বলার মতো নেই, বুঝলে তো, ভালো লাগছে। যাই হোক, খুব আনন্দ পাচ্ছি, প্রচণ্ড আনন্দ লাগছে, প্রচণ্ড আনন্দ লাগছে। চা শুরু হয়ে গেছে। আনারস ক্ষেতকে ক্ষেত আনারস সব উঠিয়ে ফেলেছে, সব জমির মধ্যে আনারস পড়ে আছে। চায়ের বাগানের দেখা পেয়েছি আমরা শিলিগুড়ি ঢোকার মুখে। চায়ের বাগান, ও গ্রেট, অপূর্ব লাগছে চারিদিকটা। চায়ের বাগানে ভর্তি হয়ে আছে, এদিকটাও তাই। অবশ্য চা পাতা বোধহয় তুলেই ফেলেছে, এখন ম্যাক্সিমাম গাছেই আবার নতুন করে পাতা গজাচ্ছে, নতুন করে পাতা হচ্ছে। ওদিকটাতে সবুজ হয়ে আছে, বাট এই দিকটা পুরোটাই শুকনো। এই পাশটা বোধহয় চা পাতা তুলে নেওয়া হয়েছে এবং আবার নতুন করে পাতা বেরোচ্ছে। এই একটা মজার জিনিস, বাইক নিয়ে এসো, কোনো টোল ফোল দেওয়ার কোনো ফান্ডা নেই, মস্তি করে বেরিয়ে যাও। ফুল ট্যাঙ্ক নর্মাল। সুপারে কত, নর্মাল কত? 112, 104? না না, নর্মাল। $6.78 লিটার দাও, কিউআর দিয়ে দাও। হ্যাঁ, এই শুরু হয়ে গেছে ডাব খাওয়া, কারণ শিলিগুড়িতে ঢুকে গেছে তো, তাই ডাবের দোকানে দাঁড়িয়ে পড়েছে, বড় বড় ডাব কিনে ফেলেছে। এটা তোর সাইজের ডাব রে? হ্যাঁ, এ তোর সাইজের ডাব। रुकिए 1 मिनट रखिए, मैं लेता हूँ। তো এই মুহূর্তে ঢুকে পড়লাম শিলিগুড়ি। আমরা অনেক কিছু করলাম, ক্যামেরা অন করে দেখাতে পারিনি। 1 নম্বর ডাব খেলাম, 2 নম্বর মানে ভ্যাল পিনটা খারাপ হয়ে গেছে, আমি রাত থেকেই বুঝতে পেরেছি। ভ্যাল পিনটাকে চেঞ্জ করলাম। দেন এখন আমরা এই এন্টার করলাম শিলিগুড়ির পথে। সেবক মাত্র 13 কিলোমিটার। দূর থেকে ছবি দেখা পাহাড় এখন কিন্তু চোখের সামনে। ফাইনালি পাহাড়ের দেখা কিন্তু মিলল, একদম মিলল। মনে পড়ছে আমি শেষবার যখন ঘুরতে এসেছিলাম তখন এখানের পেট্রোল পাম্পটা দিয়ে পেট্রোল ভরিয়েছিলাম, এবং একটু এগিয়ে যাওয়ার পর একটা রেলগেট পড়বে, তারপরে পরেই কিন্তু একটু খাওয়া দাওয়া করেছিলাম। রেলগেট পড়বে। Oh, it's a huge.
রেলগেটে আটকাতেই হবে, কিচ্ছু করার নেই। বাট এবারে পর্যটক কিন্তু রয়েছে, ভালোই পর্যটক রয়েছে। হ্যাঁ, খুলে গেছে খুলে গেছে খুলে গেছে, ওয়াটা কপাল। খুলে গেছে রে বন্ধু, খুলে গেছে রে বন্ধু, খুলে গেছে, খুলে গেছে। এটা হচ্ছে বাইকের সুবিধা, বুঝতে পেরেছ? পুক পাক করে ফাঁক দিয়ে ঢুকে পড়বে, কোনো চাপ নেই। এখানেও আছে। রিয়া, এবার রাস্তা কাটবে। আমি বেকার বেকার পুলিশ টাকা যে একটু হালকা খিস্তে খেয়ে গেলাম এই ভদ্রলোকের সাথে। সামনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন সেই ভদ্রলোক, হ্যাঁ লোকাল মানুষ, সে বলছে এগিয়ে যেতে, পুলিশে কিছু হয়তো বলবে না। ও বাবা, সব জায়গাতেই একটা দুটো করে থাকে, বুঝলেন তো? এটা ভাবনা চিন্তা করার কিছু নাই। এখন ফিলিং গুড গুড, প্রচণ্ডই গুড গুড। এই পাহাড়ের দেখা, পাহাড়ের রাস্তা, পাহাড়ের মানে এত ক্লিন পরিষ্কার রাস্তা। হ্যাঁ, একটু নিচের দিকে পলিউশন রয়েছে বই কি, মানে ধুলোবালিটার ব্যাপারটা রয়েছে, কিন্তু তবুও নিঃশ্বাস নিলে ফ্রেশ, সত্যিই ফ্রেশ, একদম কীরকম অদ্ভুত পাতলা ঠান্ডা হাওয়া। এদিকটা নষ্ট হয়ে গেছিলো, সেগুলোই এখন রিপেয়ারিংয়ে কাজ চলছে। যাই হোক, এটাই মেনে নিতে হবে, কখনো ভাঙবে, কখনো গড়বে, কখনো চলবে, তবে হচ্ছে, সব ঠিক হয়ে যাচ্ছে, আগের অবস্থায় ফেরত আসছে সব কিছু। আয় 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 আয়। ভাইয়া, পুরো গাড়িটা ঢুকে গেছে ভাই। রিয়ার খুব রাগ, কেন? কারণ কি আমি নাকি ক্যামেরাটা খুলে কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো দেখাচ্ছি না, তাই খুব রাগ। ব্লগের মধ্যে খাওয়া দাওয়া নেই, এ আবার কি করে হয়? আর কি করা যাবে, ল্যাজ লেগে যাচ্ছিলো মাঝে মাঝে, এত ল্যাজ লাগছিল বলে বোঝানোর নয়, তাই আর খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি। এর পরেরটা কনফার্ম করতেই হবে, করতেই হবে, না হলে আমার কপালে দুঃখ আছে। আর মাত্র 66 কিলোমিটার বাকি আছে, মানে আজকের জার্নিতে। তো টাইম দেখাচ্ছে 4:31, 4:30। ঠিকই আছে, আমি ওটাই গেস করেছিলাম যে 4:30 বাজবে, বিকজ এখানে 66 কিলোমিটার মানে হচ্ছে গিয়ে লং রুটের 100 কিলোমিটারের উপরে। কি মর্মান্তিক সুন্দর জায়গাটা, মর্মান্তিক এই কারণে বলছি, এপাশে পাহাড়, এপাশে নদী, এবং এখানে শিমুল ফুলের গাছগুলোতে প্রচুর ফুল ধরে আছে লাল লাল। অ্যান্ড এই ব্রিজটা অপূর্ব সুন্দর, চকচকে ব্রিজ, অপূর্ব লাগছে, অপূর্ব। আর এই দুপুরের টাইমে এই মুহূর্তে গাড়ি ঘোড়াও অনেকটা কম। আহা হা, কি ভালো লাগছে, ওখান থেকে পুরো ভেঙে পড়ে গেছে, দারুণ জায়গা। পাহাড়
और काट काट के किया गया है रास्ता। এখানে কিছুদিন আগে একটু বৃষ্টি ছিল, যখন তখন খুব কাদা ছিল, রাস্তা সব জায়গায় ভেঙে গেছে, সব জায়গায়। এসব জায়গাগুলো পুরো ভেঙে ধসে গেছে, চারিদিকে ভাঙা রাস্তা। খুব সাবধানে গাড়ি চালানোটা দরকার আছে, যতটা সম্ভব আস্তে আস্তে চালানো যায় ততটাই আস্তে চালানো দরকার। এরকম যদি রাস্তা থাকে পুরো রাস্তাটা, তাহলে পৌঁছতে 5:30 6টা। ওই মাখা হচ্ছে গিয়ে আর 3 কিলোমিটার। এগুলো দিয়ে জোরে চালানো যায়, কিন্তু ঘটনাটা হচ্ছে বাই চান্স পড়ে গেলে এই কাদাতে মাখামাখি পড়লে হয়তো কিছু হবে না, এমনি অলরেডি টায়ার স্কিড করছে, এদিক ওদিক ঘুরে যাচ্ছে, বাট कुछ नहीं कर पाएंगे, जाना पड़ेगा। অসম্ভব বাজে, পুরো স্লিপ কাটছে। কি বুঝছো? तो इधर का म्यूनिसिपैलिटी और कॉर्पोरेशन होगा। हाँ मेरे बाबा रे। এখান থেকেই তোমাদের শোনাবো একটা গল্প, যেটা শিউরি থেকে কুড়িদামবাড়ি। অনেকের কাছে শুনেছি যে মন থেকে যদি না চাও তবে কিন্তু কুড়িদামবাড়ি লেক পৌঁছানো যায় না। ঠিক সেরকমই কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার। বাড়ি থেকে বাইক স্টার্ট করার সাথে সাথেই প্রথম বাধা, দেখি ক্যামেরার সাথে মাইকের কানেকশন হচ্ছে না। আবার বাইক রেখে রুমে গিয়ে দ্বিতীয়বার কানেক্ট করি, প্রায় 1 ঘন্টা পর। এবার বাইক স্টার্ট করে ফাইনালি বেরিয়ে পড়ি, কিন্তু কিছু দূর যেতে না যেতেই আবার বাধা। 18 কিলোমিটার পর এক জায়গায় পথ অবরোধ, কারণ গতকাল রাত্রে এক মহিলা এবং 2 বাচ্চাকে খুন করা হয়, সেই সূত্রেই পথ অবরোধ। অনেকের কাছে জিজ্ঞাসা করতেই গ্রামের একটা ছোট রাস্তার গল্প বলি। আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছিলাম, সেখানেও দেখি এক দারোয়ান, এক বয়স্ক লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো প্রকার যেতে দেবে না বলে। তবুও অনেক কাকুতি মিনতি করার পর 20 টাকা হাতে দেওয়ার পর উনি আমাদের ছেড়ে। রাস্তায় যেতে যেতেই আমি ফিল করি টায়ারে একটু হাওয়া কম। এই মতো অবস্থায় আমরা পৌঁছাই রায়গঞ্জ, যেটা তোমরা দেখেছ প্রথম পর্ব। রায়গঞ্জ থেকে বেরিয়ে পড়ি। এরপর খেয়াল করি পিছনের টায়ারে হাওয়া কিন্তু কমে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আমি টায়ার ইনফিনিটার দিয়ে হাওয়া করতে নোটিস করি যে আমার ভ্যালপিনটা একটু নড়ছে এবং সেখান থেকে হাওয়া বেরোচ্ছে। তখনই ডিসাইড করি শিলিগুড়ি পৌঁছানো মাত্রই আমি কিন্তু এটাকে চেঞ্জ করি। সেই মোতাবেক ভ্যালু চেঞ্জ করার পরে শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়ি, এবং বেরিয়ে পড়ার পর তারপরেও দেখি যে আমার টায়ার থেকে কিন্তু হাওয়া বেরোচ্ছে। হাওয়া ভরতে ভরতে আমরা পৌঁছে যাই মাঙ্গানের আগে পর্যন্ত। সেখানে গিয়ে মাকে একটা ভিডিও কল করে দেখাতেই তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, এবং সেই বৃষ্টির মধ্যে আমরা কোথাও সাহারা না পেয়ে একটা ছোট্ট গুমটিতে দাঁড়াই এবং রেনকোট পরে মাঙ্গানের উদ্দেশ্যে। ততক্ষণ আমার টায়ার পুরোটাই ফ্ল্যাট। মাঙ্গানে পৌঁছাতে না পৌঁছাতেই হোটেলওয়ালাকে খবর নিয়ে আর কি কোনো গেস্ট আছে। সে বলল না, আপনারাই শুধু আছেন। সারা রাত মুষলধারে বৃষ্টি। অপেক্ষা করতে থাকি আর চিন্তা করতে থাকি যে আগামীকাল আমাদের কি হবে। সে মোতাবেক যে পারমিট করে দেয় তাকে জিজ্ঞাসা করি যে আগামীকাল কিন্তু আমরা যেতে চাই। উনি তখন একটা নতুন খবর আমাদের জন্য তুলে ধরেন।
যে গত 7 দিন ধরে ক্রমাগত বৃষ্টির জন্য নিচে ফিদাংয়ের ব্রিজটি ভেঙে গেছে। তখনই আমাদের সমস্ত হোপ এক মুহূর্তে ভেঙে যায়। আমরা দুজন মিলে চিন্তা করতে করতে ডিসাইড করি আগামীকাল আমরা থাকবো মাঙ্গানে। গাড়ির পাংচার, টাকা তোলা এবং খবর নেব চারিদিকে যে এদিক থেকে যাওয়ার মতো কোনো রাস্তা রয়েছে কিনা। সেই মোতাবেক আমরা পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করেই গাড়ির পাংচার এবং টাকা তোলা এবং আমার ক্যামেরার কার্ডটি ওখানেই একবার খালি করে দিই। ঘুম থেকে উঠে দেখি পাশের রুমে বাজছে রবীন্দ্রসঙ্গীত। মন খুব খুশি হয়। ছুটতে ছুটতে সকালবেলায় পাশের রুমে যাওয়াতেই জিজ্ঞাসা করি, আপনি কি বাঙালি? ওনার কাছ থেকে জানতে পারি উনি গত 4 দিন ধরে ওই পথে 4 বার ওঠার চেষ্টা করেছেন। আজ 5 নম্বর দিন। ওনার কাছে একটা 4x4 গাড়ি আছে। যদি উনি পারেন আজ চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে আজ বিকেলেই ফ্লাইটের টিকিট কেটে উনি ফেরত যাবেন কলকাতা। আসলে উনি কর্মসূত্রে ওই ড্যাম্পেরই ইঞ্জিনিয়ার। জিজ্ঞাসা করাতে ওনাকে যে আমরা যে রাস্তা দিয়ে পার হয়ে এলাম, আচ্ছা উপরের রাস্তা কি এমনই? উনি উত্তর দিলেন, যেটা পার করে এসছেন সেটা তো শুধুমাত্র ট্রেলার, উপরে পুরো সিনেমাটা বাকি আছে। আরও ঘাবড়ে গেল, চিন্তায় মাথা পুরো ফেটে যাচ্ছে। হোটেল থেকে বেরিয়ে চারিদিকে জিজ্ঞাসাবাদ শুরু করি, এদিক থেকে যাবার রাস্তা কোন দিকে। 2-4 জন দোকানদারকে জিজ্ঞাসা করাতে উত্তর দিলেন, এদিক দিয়ে যে রাস্তাটি আছে সেটি খুবই খারাপ, আপনাকে নাগা ভিলেজ, নাগা ফলস হয়ে উঠতে হবে। বিগত 7 দিন ধরে কোনো গাড়ি না নেমে এসছে, না এদিক থেকে কোনো গাড়ি গেছে, কারণ পুরো রাস্তাটাই ভাঙা। সমস্ত কাজ কমপ্লিট করার পর হোটেল গিয়ে দেখি পারমিট এসছে। পারমিটওয়ালাকে ফোন করাতে উনি বললেন, আপনাদের সাথে দেখা করতে গিয়েছিলাম কিন্তু দেখা পাইনি। আর জিজ্ঞাসা করলাম রাস্তার অবস্থা কি। উনি তখন আমাকে বললেন, আপনারা যদি উপর থেকে যান তাহলে আপনাদের পরিবার আপনাদের ডেড বডি পাবে। এটা শোনার পরেই তো সমস্ত কিরকম ঠান্ডা হয়ে গেল। আমি আগামীকালই ওখান থেকে পার হয়েছি। আপনি চাইলে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারি। খবরদার ও রাস্তায় কিন্তু আসবেন না, না হলে কিন্তু আপনাদের জন্যই খারাপ হবে। ও রাস্তায় যদি আপনারা একবারও ভুলে চেষ্টা করেন তাহলেও কিন্তু সেই চেষ্টাকেও আমি একদম প্রশ্রয় দেব না। এই কথা শোনার পর আমরা দুজনই চুপ করে যাই। সেদিন রিয়া সারা রাত কিছু খায়নি, সারা রাত শুধুই কেঁদেছে আর বলেছে, তাহলে কি আমাদেরকে এখান থেকেই ফেরত যেতে হবে? এতটা দূর এসেও হেরে যাব? তাহলে কি যা ভিডিওতে দেখেছি তাই সত্যি? গুরুদাম্বা সহজে পৌঁছানো যায় না? অনেকক্ষণ পরে নিজেকে দেখাচ্ছি, মানে আমি ক্যামেরাতে সচরাচর আসতে চাইছিলাম না। যা আমার চুলের, যা আমার মুখের, যা আমার অবস্থা, সেটা আমি নিজেই কল্পনা করতে পারছি না। চুল কিন্তু কোনো মতেই ঠিক করা যাচ্ছে না। এখন এই মুহূর্তে সিকিমে এন্ট্রি করে গেছি, আর মাত্র 36 কিলোমিটার বাকি মাঙ্গান যেতে। আর ওয়েদার কন্ডিশন হচ্ছে এখানে কিন্তু সত্যি যথেষ্ট ঠান্ডা, এবং ওয়েদারের কন্ডিশন নাও এইরকম যা তোমরা দেখতে পাচ্ছ ঠিক তাই। ওপরে কিন্তু এতটা মেঘ জমে আছে, দ্যাট মিন
উপরে কিন্তু বরফ পড়লেও পড়তে পারে, নট শিওর, বাট পড়লেও পড়তে পারে। বুঝতে পেরেছ? নর্থ সেকেন্ড চেষ্টা করছি। কি তুমি কি বলছো? আমার আঙ্গুলগুলোর অবস্থা দেখো। এটা আমার আঙ্গুল? হ্যাঁ তোরই। এটা আমার আঙ্গুল না। আমি রিয়াকে বলছি, রিয়া হ্যাঁ রে টুরিস্টের গাড়ি তো একটাও দেখতে পাচ্ছি না, বলছি কি করবো, ডেকে নিয়ে আসবো? তুমিও অদ্ভুত অদ্ভুত কথা বলছো। ওই নিচ দিয়ে যাচ্ছে বয়ে তিস্তা। বাইরের পরিস্থিতি খুবই খারাপ, খুবই মানে খুবই খারাপ। আমি ইন ডিটেলসে বলছি। তো আমরা এই হোটেলে রয়েছি, এটা হচ্ছে আগরওয়াল গুড্ডু হোটেল অ্যান্ড রিসেপশন। আমরা রয়েছি শেষের দিকে, একটা সুন্দর কাজ রয়েছে, আমরা শেষের দিকে রয়েছি। এই রুমটা আমাদের, কিন্তু রুমের যা পরিস্থিতি করেছি আমরা সেটা দেখার মতো না। এখানে সমস্ত সব ওলট পালট হয়ে পড়ে আছে বিছানা। রাইটটা বলো। রাইটটা তো বলবো, দাঁড়াও এই পরিস্থিতিগুলো দেখিয়ে নি, তারপর বুঝতে পারবে। আর বাইরেটা দেখাও। এত রাইটটা এত কষ্টের পর, এত কষ্টের পর সব দেখাচ্ছি। বাপ, এটা আমাদের ব্যালকনি। কিছু দেখা যাবে না এখন, সকালবেলায় কি দেখা যাবে আমি সব দেখাবো। এই হলো বাথরুম, সুন্দর বাথরুম, বাথরুম নিয়ে কোনো সমস্যা নেই। গিজার রয়েছে, ওয়াশবেসিন রয়েছে। নাও মেন টপিকে আসি। এবার এলাম মেন টপিকে। এখন যে জায়গায় আমরা রয়েছি সেটার নাম হচ্ছে মাঙ্গান। আমার গাড়ির পিছনের টায়ার লিক, হাওয়া করার মতো সুযোগ পাইনি, কারণ হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, ঝমঝমিয়ে, ঠান্ডায় অবস্থা খারাপ, যার জন্য এইরকমভাবে বসে আছি। সবই হিম হয়ে গেছে, মানে কিছু পড়েই কিছুতে কিছু হবে বলে আমার মনে হচ্ছে না, তাই এরকম হাল। আচ্ছা, রাস্তার কথা বলার মতো কিছু নেই। আমার মিটিও 350 আছে, আমি নাই করে সামগার্ডে মানে নিচে 18-19 বার লাগিয়েছি ধাক্কা। সেটাও ওই টায়ারে পাংচার হয়ে যাওয়ার কারণেই হতে পারে। রাস্তা কী লেভেলের খারাপ, কী লেভেলের খারাপ কোনো আইডিয়া দিতে পারবো না, মানে এটা কোনো আইডিয়া হয় না। সেটা হচ্ছে কি, অনেক রাইড দেখলাম, বাট এই মাঙ্গান রুটের কারুর ব্লগে আমি ভিডিও দেখিনি, মানে কেউ এরকম রোডের ভিডিও দেয়নি। তবে বাস্তবটা তুলে ধরা দরকার, যাতে মানুষের একটুখানি বুঝতে হয়, সুবিধা হয়, নলেজ হয়। আর এই বিষয়ে আমি যেটা বলবো, মারাত্মক রাস্তা খারাপ, আর তার মধ্যে আমার জুতো ভিজে গেছে, আমার জ্যাকেট ভিজে গেছে, আমার প্যান্ট ভিজে গেছে। আমরা তারপরে রেনকোট পরেছি, কিন্তু রেনকোটেও সেরকমভাবে সামাল দিতে পারিনি। আমাদের একটা খাবারের ব্যাগ ছিল, সেটা কমপ্লিট ভিজে গেছে। আচ্ছা, খাবারের ব্যাগটা খুলে দেখ, দেখি। ঠিক আছে। আমি নেপাল ট্যুরে যেরকম ফিল পেয়েছিলাম, নেপালে গিয়ে যেরকম অবস্থা হয়েছিল, মানাঙে যেরকম হালটা হয়েছিল, কারণ কি আমার তখন এফজি ছিল, এফজিটা পাথরের মধ্যে আটকে গেছিলো, লিটারেলি তলার যে মোবিল চেম্বারের ওখানে একটা রিং থাকে, রিংয়ে আটকে গেছিলো। সেইটাই আজকে মনে করিয়ে দিল। একদিক দিয়ে রাস্তা হচ্ছে আর আমরা আসছি, রাস্তা তৈরি হচ্ছে আর আমরা আসছি। পৌঁছানোর কথা ছিল 3:10, পৌঁছেছি আমরা 5:30টায়। তার মধ্যে বৃষ্টির কারণে অনেকবার দাঁড়াতে হয়েছে, অনেকবার নয় 2বার দাঁড়াতে হয়েছে। এবং একজন যদি আমাদেরকে ওখানে সাহারা না দিত, তাহলে আমরা আজকে সত্যি সত্যি ভিজে ভিজে এখানে পৌঁছতাম। এবং হ্যাঁ সত্যি, আমি আমার ক্যামেরাটাকে জলের মধ্যে ভেজাতে পারিনি, একদম রিস্ক নিতে পারিনি। তাই তোমাদেরকে ওই পরিস্থিতি, ওই বৃষ্টির ওই মুহূর্ত
এই রকম অ্যাডভেঞ্চার অনেক রকম হয়, অফ রোডিং হয়, পাহাড়ে মানে কি বলবো অনেক রকম হয়, কিন্তু এইটা মানে কি লেভেলের যে করলাম আমি বুঝতে পারছি না। মানে আমি এখনও পর্যন্ত প্যানিকে আছি, আমার শরীর এখনও দুলছে, তার মধ্যে পিছনেরটা একটা পাংচার, পুরো গাড়ি বাবল করছিল। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি আবার এরকম বলবো না যে খুব কষ্ট পেয়েছি, কারণ এটাই রাইডিংয়ের মেন অ্যাডভেঞ্চার বলা যায়। মানে সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, এটা সত্যি কথা। তো আমরাও তৈরি ছিলাম, আছি, এবং আমার পৌঁছতে পারলাম। হ্যাঁ সত্যি, তখন রেনকোটটা কি বললাম, রেনকোটটা ভরি, রেনকোট লাগবে। আমি তো এক্সপেক্টই করিনি যে বৃষ্টি পড়বে। যাই হোক, আমার কো পাইলট পিলিয়ন, সেও আমাকে খুব সাপোর্ট করেছে, জ্বালায়নি, একদম জ্বালায়নি। মাঝে ওকে 2-3টে ব্যাগ ধরিয়ে দিয়েছি, বিকজ এটা খুলতে হয়েছিল ইমার্জেন্সি রেনকোট পরানোর জন্য। মানে এত জমজম করে বৃষ্টিটা নেমে গেল, বুঝতে পারলাম না। আমি উপরে তাকিয়ে দেখছি মেঘ করে রয়েছে, কালো হয়ে আছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে মেঘ করে আছে, কালো হয়ে আছে বলার সঙ্গে সঙ্গে নেমে যাবে। মানে এতটা একদম সুযোগ দেবে না। ওই জন্য পাহাড়ে 3টে জিনিসের একদম ওয়ারেন্টি গ্যারেন্টি কোনোটাই হয় না। আমি এটা শিখেছিলাম নেপালে গিয়েই, না সরি সিকিমের গ্যাংটকে কোনো এক ভদ্রলোক পড়েছিল 3W, ইটস নট কনফার্ম, মানে কোনো রকমভাবেই কনফার্ম নয়। সেটা হচ্ছে ওমেন, ওয়াইন অ্যান্ড ওয়েদার। এই 3টে জিনিসই মানে কেউ কোনো কনফার্মেশন দিতে পারবে না যে কী অ্যাকচুয়ালি হবে, কী রকম রূপ ধারণ করবে। তো ঠিক তাই, এই 3টে জিনিসের মধ্যেই 3টে রূপ, আমি আজকে ওয়েদারের রূপটা দেখলাম। তো যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। আমাদের পারমিশন আছে আগামীকাল থেকে, আমি জানি না কী পরিস্থিতি, কী বৃত্তান্ত, বাট আমরা ডিসাইড করছি সেটা হচ্ছে যা পজিশন আমাদের দাঁড়িয়েছে তাতে আমাদেরকে একদিন এখানে থাকতেই হবে। বিকজ সমস্ত কিছু ভিজে গেছে, এগুলো শোকাতে হবে। আমার টায়ার পাংচার হয়ে গেছে, সেটাকে ঠিক করতে হবে। আমি গাড়ি মানে বাইক চালানোর হুড়ো মতে আমি কি বলবো, আমি কোনো রকম ক্যাশও ক্যারি করিনি, ক্যাশ তুলিনি। মেবি মা দিয়েছিল 1000 টাকা ওকে কিছু কেনার জন্য, খরচা করার জন্য, সেইটা ওই 1000 টাকা সেটা আছে, এবং পকেটে হয়তো আমার 200-300 টাকা, ওর হয়তো 200-300 টাকা। তো আমরা এই টাকা নিয়ে চলে এসেছি এখানে, সেই টাকা তুলতে হবে, পাংচার রিপেয়ার করতে হবে, প্যান্ট জামা সমস্ত কিছু শোকাতে হবে। আমার এসডি কার্ড যেটাতে আমি রেকর্ড করছি, সেটার একটা এসডি কার্ড ভর্তি হয়ে গেছে। হোপলি কাগজে সাপোর্ট চাইবো, যদি কেউ আমাকে এসডি কার্ডটা খালি করতে দেয়, ব্যাকআপ নিতে দেয়। আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। তো সব মিলিয়ে পুরো অ্যাডভেঞ্চারটাতে আমি বলবো, যখন শুরু করলাম তখন বিভৎস রকম গরম ছিল, ঠিক আছে, প্রচণ্ড গরম, লিটারেলি ঘামছিলাম। এবং তারপরে শিলিগুড়িতে ঢুকেও অনেক গরম ছিল, ঠিক আছে, সেবকেও গরম ছিল। আমি ঠান্ডা ফিল করা শুরু করলাম যখন গ্যাংটকের রোডটা কাটলো, তিস্তার পাশ দিয়ে গ্যাংটকের রোডটা কাটলো, তার একটু উপরে ওঠাতে একটু ঠান্ডা ফিল হওয়া শুরু হলো। মানে গরম আর লাগছে না, ঘাম আর হচ্ছে না, ভালো লাগছিলো, ফ্রি লাগছিলো। বাট তারপরে ঠান্ডা শুরু হলো, তারপরে বৃষ্টিতে ভিজে ঠান্ডা ফিল হলো। এখন এই মুহূর্তে হোটেলে। তোর কিছু বক্তব্য আছে? আমরা তো খাবারগুলো বার করছি, সব ব্যাগ ভিজে গেছে, তো ব্যাগগুলো সব ভিজে গেছে। যারা যারা আসবে বিশেষ করে বাইকে, তারা প্লিজ, বিছানায় নোংরা হবে, কিন্তু তুই ব্যাগটা উঠেছিস কেন? হ্যাঁ প্লিজ মাইন্ড সেট আপ করে এসো। আমি বলবো যে যারা যারা গুরুদম্বা নেক্সট টাইম আসবে, মানে এই বছরই আসবে এই টাইমে বিশেষ করে, তারা প্লিজ মাইন্ড সেট আপ করে এসো যে আমাকে যে কোনো পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হতে পারে, যে কোনো পরিস্থিতির মধ্যে। আর সব কিছু সেফটি ভাবে নিয়ে এসো, যাতে কোনোভাবে কোনো প্রবলেমে না পড়তে হয়। কাউরি ভরসায় থেকো না, একদম থেকো না। আর আমার একটা গুরু মন্ত্র দেওয়া আছে, সেটা হচ্ছে যার যা ব্যাগ ভারী করার, সেটা তোমাদের ভিতরে পরার জামা কাপড় সেগুলো দিয়ে ভর্তি করো। আর কি বলবো, সেফটির জন্য যা যা লাগে, লাইক রেনকোটস, যা যা লাগা উচিত, যেগুলো মানে একদম প্রাইমারি, মানে এটা ম্যান্ডেটারি, যেটা রাখতেই হবে, যেটা ছাড়া তুমি ট্রাভেল করতে পারবে না, সেগুলো অতি অবশ্যই ভরো, ওগুলোকেই ভরো। যেগুলো মানে ওই স্টাইল মারার জন্য হয়তো কিছু একটা সোয়েটার পরে নিলাম, সেটা ঠিক আছে, একটা দুটো ভরতে পারো, বাট প্লিজ
ওটা দিয়ে ব্যাগ ভর্তি না করে যেটা ম্যান্ডেটারি সেগুলো দিয়ে ব্যাগ ভর্তি করো সব কিছু। এখানে মানে কি হচ্ছে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি হয়তো কোথাও গিয়ে তোমার কাছে টাকা থাকলে তুমি কিনে নিতে পারবে, যে কোনো দোকানে গিয়ে হয়তো ঠান্ডা লাগলে কিনে নিতে পারবে, বাট ফান্ডা হচ্ছে গিয়ে তোমাকে ট্রাভেল টাইমে যেগুলো দরকার সেগুলো কিন্তু তোমাকে নিতেই হবে। আমি ডাইরেক্ট কী বলবো তোমাকে, আমি ডিরেক্ট মাঙ্গানাস এসেছি, আমি গ্যাংটক হয়ে আসিনি। তো এই রুটটা কেউ চুজ করেছে কিনা আমার জানা নেই। কেউ হয়তো আমারই মতো হয়তো সুযোগ পাইনি, সত্যি তাই, আমারই মতো হয়তো সুযোগ পাইনি রেকর্ড করার, বা যে কোনো পরিস্থিতি হতে পারে। বাট আমি যতটুকু রেকর্ড করতে পেরেছি আমি দেব, তোমরা দেখো, দেখার পরে নিজেরাই ডিসাইড করো তোমাদের কী কী নিয়ে আসতে হবে, কী কী আনা দরকার। গাড়ির পাম্পার নিয়ে আসবে, পাংচার রিপেয়ার কিট নিয়ে আসবে, কিছু নিয়ে আসতে হবে, এগুলো ম্যান্ডেটারি। আর এই নিয়ে আমি যে ভয় দেখাচ্ছি এরকম নয়, ভয় দেখাচ্ছি, এটাকে অ্যাডভেঞ্চার বলে। তো সঙ্গে নিয়ে এসো। অ্যাডভেঞ্চার মানে কি বলো, আমার মত অনুসারে তোমরা আমাদের মতন যাতে কষ্ট না পাও। আমরা যে একটা আজকে ভীষণ কষ্ট গেছে, ভীষণ, মানে আমার লিটারেলি আজকে শ্বাসকষ্টের মতন ব্যাপার। মানে আমি জাস্ট পিছনে বসে আছি, আমার সামনে এতগুলো ব্যাগ, তার সামনে থেকে ও ওপরে উঠছে, ওর তো কিছু করার নেই, ও রীতিমতন আমার দিকে প্রেশার দিচ্ছে, আমার রীতিমতন ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো মানে ভীষণ কষ্ট গেছে, ভীষণ কষ্ট গেছে। সেটা কতটা তুলে ধরতে পারবো সেটা জানা নেই। আমরা বলছি এই কারণে, কারণ তোমরা সব কিছু সেফটিভাবে সব কিছু নিয়ে এসো যাতে তোমরা এতটা কষ্ট না পাও, আর কিচ্ছু না। হ্যাঁ, তো যেটা হচ্ছিল ব্যাপার, আমি এইটুকুই বলবো যে সবাই অ্যাডভেঞ্চার মানে ভেবো না যে খুব কষ্ট পাচ্ছি, আচ্ছা যেতে পারবো না তাহলে যাওয়ার দরকার নেই, এরকম নয়। যারা ট্রাভেল করো, মোটর সাইকেল নিয়ে ট্রাভেল করো, তারা ডেফিনেটলি আমার থেকেও বেশি এনার্জি আছে আমি জানি। যারা করো মেবি আমার থেকে বেশি এনার্জেটিক, মেবি আমার থেকে বেশি ট্রাভেল করতে পারে, মেবি আমার থেকে অনেক বেটার, আমি জানি। কিন্তু আমি আমারটুকু এক্সপিরিয়েন্স বলছি, মানে মেবি হতে পারে আমার থেকেও হয়তো একটু কম এনার্জেটিক কেউ থাকতে পারে। তো হোপফুলি তাদের জন্য এটা কাজে লাগবে। আমার থেকে অনেক অনেক ভালো ভালো রাইডার আছে, অনেক ভালো রাইডার যারা অনেক ট্রাভেল করে, অনেক দূর দূর যায়, তারা অনেক কিছু জানে। আমি হয়তো এই সদ্য শুরু করেছি, আমি ট্রাভেল করেছি, অনেক ট্রাভেল করেছি, বাট হয়তো ব্লগিংটা একটু দেরি করে শুরু করেছি। তবুও আমার জাস্ট এইটুকু বলার যে প্লিজ সমস্ত কিছু ক্যারি করো, গাড়িটাকে ঠিক রাখার জন্য যা যা দরকার সেইটাকে ক্যারি করো, মানে ওটাই তোমার মেন সাধন যেটা তোমাকে নিয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি বলবো, ব্যাস ভালোবেসে চলে আসতে থাকো, যা যা পরিস্থিতির মধ্যে পড়বে সব ঠিক হয়ে যাবে। কি ভালো ভালো দৃশ্য দেখলাম বলো তো, সেই ফুটেজগুলো নিতেই পারিনি, এত ভালো ভালো দৃশ্য দেখলাম। মানে এই পাহাড়ের উপর দিকে মেঘ চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে, কিচ্ছু ফুটেজ নিতে পারলাম না, ওইগুলো যতটুকু পেরেছি নিয়েছি, কিন্তু খুবই ভালো লাগছে, খুবই দারুণ লাগছে। আমি এখন খাচ্ছি। খাও। তুমি গেলো কোথায় নিলাম জানো এটা? ও নারকেলের শ্বাস শিলিগুড়িতে, শিলিগুড়ির দিয়ে নারকেলের শ্বাস বয়ে নিয়ে এসছে। ঠিক আছে, যাই হোক, এনজয় করতে থাকো, সঙ্গে থাকো। আজকের মতো গুড নাইট। আগামী সকাল থেকে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে, এবং যা যা দেখানো হবে। কালকে বাইরের দৃশ্যটা জাস্ট অপূর্ব অপূর্ব। হ্যাঁ, সেটা কালকে সকালবেলা দেখানো হবে। এবং আপাতত গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর জার্নি করতে থাকো। আর অ্যাডভেঞ্চার মানে একটাই জিনিস, সেটা হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার মানে সুস্থভাবে বাড়ি ফেরত যাওয়া, এটাকেই অ্যাডভেঞ্চার বলে, যাতে নেক্সট আরও ভালো কিছু অ্যাডভেঞ্চার করা যেতে পারে। তো আপাতত গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থেকো।